ওরকম ভাষায় যে একটা রাজনৈতিক যে উস্কানিমূলক কথাবার্তা বলে, আর গোটা চুরির দায় হচ্ছে মাথা তো অভিষেক ব্যানার্জি। মমতা অভিষেক যে মগডালে চুরির মাথায় মেন কিংপিন, এটা বলতে তো বুঝতে তো কারোর কোনো বাকি নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এমন রোজগার করে যে ওই জন হপকিন্স হাসপাতালেও চোখ দেখাতে চলে গেছিল? ওর বিলটা কে মিটিয়েছিল? ওই বিলের টাকাটার সোর্সটা কি? ওই ব্যানার্জি হার্ডওয়্যারের মালিকের দোকান থেকে নীল সাদা রং বিক্রি করে কত টাকা রোজগার করেছে? শান্তিনিকেতনের বাড়িটার সোর্স কি? এগুলো তো জানতে হবে। ওর বউ যেরকম সোনা নিয়ে এয়ারপোর্টে ধরা পড়েছিল, ওর বউকে তো আগে জেলে ঢোকানো উচিত। ওর বউ তো সোনা নিয়ে ধরা পড়েছিল। রুজিরা নারুলা নাকে, রুজিরা নারুলাটা কি আর রুজিরা ব্যানার্জি দুটো কি একই লোক? রুজিরা ব্যানার্জির দুখানা বাপ, মানে অভিষেকের দুটো শ্বশুরের খোঁজ পাওয়া গেছে। তো অভিষেক বলুক ওর কটা শ্বশুর, একটা শ্বশুর না দুটো শ্বশুর? ওর বউয়ের দুটো বাপ? তো এগুলো জানা উচিত, এগুলো নিয়ে তদন্ত করা উচিত। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি কার কোম্পানি? কোথার থেকে টাকা আসতো? ওই জল কলকাতা শহরের কোন কোন দোকানে কোন কোন রেস্টুরেন্টে বিক্রি হয়েছে? এগুলো তো তদন্ত হওয়া উচিত। বিনীত গোয়েলের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন কি হয়েছিল, কল রেকর্ডিং কল লিস্টগুলো বার করলে পরেই বোঝা যাবে। পুরোটাই মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছিল কি হয়নি। টাকা কারা দিতে গিয়েছিল, কতটা সারদার লাল ডায়েরির মতন গায়েব হয়ে গেছে সেটা তো আমরা জানি না। কতখানি ফাইল গায়েব হয়ে গেছে। বীরবাহা হাঁসদা হঠাৎ করে নির্বাচন চলাকালীন হঠাৎ করে তার নিজের দপ্তর থেকে ফাইল সরাতে গেছিল কেন? এরকম কত ফাইল নবান্নর থেকে সরানো হয়েছে, কত ফাইল কে কোন মন্ত্রী তার মন্ত্রণালয় থেকে সরিয়েছে সেটা তো পরবর্তীকালে বোঝা যাবে। পুলিশ কতটা সরিয়ে দিয়েছে, পুলিশও তো আজকাল এগুলো নিয়ে সিদ্ধহস্ত। রাজীব কুমার তো তার পেয়ে গেছে, রাজ্যসভার সাংসদ হয়ে লাল ডায়েরি সরিয়ে। বিনীত গোয়েল কতটা কাজ করেছে। এসপি দাস থেকে আরম্ভ করে তারা তো সব মমতার পেটুয়া লোক, চামচা ছিল। সন্দীপ ঘোষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটা কি? যে সন্দীপ ঘোষকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এত বাঁচাতে গেলেন, এগুলো বুঝতে হবে। আর জি করে যে মৃত মানুষের শরীর থেকে, যে কিডনি থেকে আরম্ভ করে চোখ, এই সমস্ত অর্গ্যানসগুলোকে পাচার করার যে চক্র চলছিল, ব্যবহার করা সুঁচ সিরিঞ্জ সেগুলোকে জলে ধুয়ে আবার করে বাজারে ছেড়ে দেওয়ার যে বিরাট বড় র্যাকেট রানাঘাটে ধরা পড়লো, এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ কতটা ছিল বা অভিষেক ব্যানার্জির ভাগ কতটা ছিল, কত টাকা পেত? যা সূত্র পাওয়া যাবে, যার যার পাওয়া যাবে তারা তারা ধরবে, তারা তারা অ্যারেস্ট হবে। একটা বা একটা কাউন্সিলর অ্যারেস্ট হচ্ছে তো দুর্নীতি নিয়ে, তেমনি হবে। যারা যারা দুর্নীতির মধ্যে যুক্ত আছে তাদের সবার বাড়িতে এখন, এখন তো সরকার হয়ে গেছে, এখন তো বলতে পারবে না যে সরকার করার জন্য এই সমস্ত হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন সরকার হওয়ার পরেও চলছে কাজ। তো এরকম চলতে থাকবে। এরকম রতিন ঘোষ থেকে আরম্ভ করে কতগুলো পৌরসভায় কত কত দুর্নীতি হয়েছে চাকরি নিয়ে, তাদের প্রত্যেককে ধরতে হবে। ববি হাকিম থেকে আরম্ভ করে কৃষ্ণনগর পৌরসভা থেকে আরম্ভ করে প্রতিটি পৌরসভা, হলদিয়া ফলদিয়া সব পৌরসভা, এগুলো সব করা ধরতে হবে। ওই 177টা ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট যেখানে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড গুলো জমা পড়তো, সেগুলো কারা খুলিয়েছিল ধরতে হবে। সমবায়ের দুর্নীতি, অরূপ রায় ধরতে হবে। বিধানসভার থেকে বার করে নিয়ে ধরতে হবে অরূপ রায়কে, করতে হবে তো এগুলো। মানুষ এত এত ভোট দিয়েছেন এগুলোর জন্যই তো। ওরা মোবাইল, পুকুরের জলে মোবাইল দিয়ে মাছ টিপ করে মাছ ধরে ওরা। নর্মাল মানুষ জাল দিয়ে মাছ ধরে, ওরা মোবাইল দিয়ে মাছ ধরে। ওরা জানেন না, আপনি জিজ্ঞাসা করুন না যে মোবাইল দিয়ে মাছ ধরছিলেন এটা পৃথিবীর কোন জায়গায় ধরা হয়, বলবেন আমি জানি না। তো এগুলো ওদের নানান রকম ব্যাপারে। আচ্ছা, বিধানসভায় আপনার সুপার নিউমারিক পোস্ট পাস করানোর জন্য বিল এনেছিলেন কেন? দেখুন বলবে জানি না। আচ্ছা, ববি হাকিম যে বলল যে যারা পশ্চিমবঙ্গের 50% লোক উর্দুতে কথা বলতে হবে, এ ব্যাপারে আপনি কি জানেন? আর দেখবেন রতিন ঘোষ তখনও বলবে জানি না। তো ওদের হচ্ছে ওই সেই বাংলা সিনেমার সেই, মনে আছে একজন বৃদ্ধাকে ডাকা হয়েছিল এজলাসে, সে উকিল আর জজ যাই জিজ্ঞাসা করে বলেন স্মরণ নাই। তো তৃণমূলের অবস্থা হচ্ছে এখনো স্মরণ নাই। এখন দেখছেন না সবাই কিরকম অসুস্থ হয়ে পড়ছে, হঠাৎ করে মদন দা অসুস্থ হয়ে পড়লো, আবার বিধানসভায় পৌঁছে গেল। এবার দেখুন আর কে কে অসুস্থ হয়, দেখুন এবার ববিদা অসুস্থ হয় কিনা, আরো কোন কোন নেতা অসুস্থ হয়। কালীঘাট রোডের 121 নম্বর কালীঘাট রোডের বাড়ির থেকে অত অত লাগেজ নিয়ে কে চলে গেল, এই প্রশ্নগুলো তো করতে হবে। অভিষেক কি কলকাতায় আছে, পশ্চিমবঙ্গে আছে, না কেটে পড়েছে? বাবুন, গণেশ কার্তিক বাবুন এরা কোথায়? বাবুন ব্যানার্জি কোথায়, কার্তিক ব্যানার্জি কোথায়? আছে না কেটে পড়েছে? তো তো আলিবাবা আর 40 চোর
গল্পে পড়েছিলাম আমরা, তো আমরা তখনও বলতাম আলী বেগম আর তার 40 চোর। হুম, তো আলী বেগমের 40 চোরের রাজত্বে তো এত এত সম্পত্তি পাওয়াই যাবে। হুম। তবে এখন তো আর চিচিং ফাঁক হয়ে গেছে। আচ্ছা, এই যে শান্তনু সিনহা সিনহা বিশ্বাসের গ্রেফতারি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা কতটা অস্বস্তিকর বলে মনে করছেন? তো হঠাৎ করে একটা লোক 15 বছর ধরে একটা জায়গায় পড়ে আছে, হুম, তার কি সন্দেহের জিনিস নয়? এই যে আমার ঠোঁটে যে কালো এটা দেখছেন, এটা হুম, এটা হচ্ছে শান্তনু সিনহা বিশ্বাসের দেওয়া দান। 17 সালে হুম, যখন বাদুড়িয়ার কাণ্ড হয়েছিল, যখন দাঙ্গাটা বাদুড়িয়ার থেকে মাইকেল নগর অব্দি এগিয়ে আসে, হুম, তখন একটা বুধবার দিনকে আমরা হাজরা মোড়ে অবরোধ করি হুম, যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় র্যাফ নামাচ্ছেন না। হুম, এই শান্তনু সিনহা বিশ্বাস হুম, এলো, এসে দাঁড়িয়ে তোল তোল তোল, বিপ বিপ, তোল, দুটো বাপ মা তুলে খিস্তি। হুম, এরকম ভাবে পুলিশ কলারটা এইখান থেকে এরকম ভাবে ধরলো, হুম, ধরে মাটিতে ফেলে দিল, ফেলে দিয়ে এরকম হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে টানতে 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 যতীন দাস পার্কের একদম ওই শেষ প্রান্তে পুলিশের গাড়িটা ছিল। হুম, পুরো পিঠ পা পেছন আমাদের ছড়ে, আর তার আগে একটা ঘুষি হুম, মুখে, এই ঠোঁটের এই জায়গাটা কাটা ছিল, হুম, এখানটাতে ঘুষি। হুম, প্রেসিডেন্সি জেলে ছিলাম, হুম, চিকিৎসা হয়নি, হুম, এটা এখানে একটা টিউমার মতন হয়ে গেছিল, এত বড় একটা টিউমার হয়েছিল, যেটা পি ব্যানার্জির হোমিওপ্যাথি ওষুধ খেয়ে খেয়ে একটু 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 করে খসানো হয়েছিল। হুম, এটা হচ্ছে শান্তনু সিনহা বিশ্বাস। হুম, এই কাজ তিনি বহু লোকের সাথে করেছেন বিনা কারণে। হুম, দাঙ্গার ধারা দিয়েছিলেন। হুম, কেন দিয়েছিলেন? আমরা দাঙ্গা করতে গেছিলাম? তো বিনা কারণে মিথ্যা কেস দিয়ে, মিথ্যা ধারা দিয়ে, অপ্রয়োজনীয় মিথ্যা ধারা দিয়ে কোনো ব্যাপারই ছিল না। একটা দাঙ্গা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় র্যাফ নামাচ্ছেন না কেন? হুম, লাঠি চার্জ করে ডিসপার্স করে দিতে পারতেন, হুম, তুলে নিয়ে থানায় ধরে রেখে কিছুক্ষণ পরে ছেড়ে দিতে পারতেন। হুম, কিন্তু এই যে পুলিশের একটা জিঘাংসা পরায়ণতা, অপোজিশনকে চেপে রাখবো, হুম। আজকে এই জন্য পালিয়ে বেড়াতে হচ্ছে। মানে এই যে এবং এই অত্যাচারটা বহু লোকের ওপর করেছে, একা আমি নই। হুম, আমারটা আমি বলছি, আমি আজকে আমারটা কেন বললাম, যাতে আমার মতন বাকিরা সামনে এসে সাহস করে বলতে পারে। এই লুম্পেনগুলো সেদিন আমাদের কার্যকর্তাদের মেরেছিল, হুম, আজকে তারাই বিকেল 4টের পরে 4 তারিখে হঠাৎ করে বিজেপির ঝান্ডা নিয়ে বিরাট বড় বিজেপি হয়ে গেছে। আপনি আমার বাড়ির সামনে মাঝে মধ্যে আসবেন, একটা গাড়ি দেখবেন, তার গাড়িটার সামনে আপনি দেখবেন একটা বিজেপির পতাকা লাগানো আছে। হুম, তা দেখুন তো কোন বিজেপির কোন লোকটা সে। অনেক গাড়ির সামনে সামনে ড্যাশবোর্ডে আপনি দেখবেন এখন বিজেপির পতাকা, হ্যাঁ, বিজেপির উত্তরীয়, হুম, অনেক কিছু। তো এরা কোথায় ছিল? বড় বড় ব্যবসায়ী, হুম, বড় বড় লুম্পেন, ডাকাত, চোর, বদমাইশ, হুম, তারা সব ঢুকে পড়েছে এই সমস্ত, মানে ঢোকার চেষ্টা করছে, ঢোকেনি, হুম, কারণ শ্রমিকদা দরজা বন্ধ করে দিয়েছে। হুম, আমার নেতা, আমার রাজ্য সভাপতি বলে দিয়েছেন দরওয়াজা বন্ধ, হুম, নেওয়া হবে না, কারণ ওদেরকে আমাদের দরকার নেই। মানুষ ভোট দিয়েছে, ইলেকশন কমিশন যদি ঠিকভাবে ভোট করায়, হুম, মানুষকে যদি ভোট দিতে আসার রাস্তাটা করে হুম, দেওয়া হয়, তাতে যে পার্টি জিতবে তাকে মেনে নিতে হবে। দল যদি মনে করে তাহলে নেবে, দল যদি না মনে করে 3 মাসের জন্য বন্ধ করে দিয়েছে ব্যাপারটা। এখন এখন তো সব গুন্ডা বদমাইশরা সব ঢোকার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে না, কারণ তাদেরকে প্রাণে বাঁচতে হবে। হুম, তো তারাই এখন নিজেদেরকে বড় বিজেপি প্রমাণ প্রমাণ করার জন্য এই কাজগুলো করছে। হুম, যে নিজে মমতাকে চোর বলে মমতার পা চেটে আবার মমতার দলে গিয়ে জুটেছে, হুম, যে ও জবাব দিই যে সারদার বেনিফিশিয়ারি মমতা, সারদার সব টাকা মমতার কাছে রাখা আছে। হুম, কথা তো কুণাল ঘোষের বলা। হুম, এই প্রশ্নটা আমার রাস্তার ঠিক সামনে হচ্ছে সাদার্ন অ্যাভিনিউ। হুম, সাদার্ন অ্যাভিনিউতে গ্রিন ভিউ এর পাশে দেখবেন একটা বিরাট বড় G+5 একটা বিরাট বড় বাড়ি তৈরি হয়েছে। ওই প্রাসাদে থাকে হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার, হুম, যে অগ্নিমিত্রা পালের নামটা কি জানতো না, হুম, ওনার নামটা জানি কি? হুম, হুম, তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো? এই প্রশ্নটা উনাকে গিয়ে করুন, যে পার্লামেন্টে গিয়ে বেগুন চিবিয়ে খেয়ে নাটক করছিল না, অপেরা করার চেষ্টা করছিল। আজ অব্দি কটা মানে রুগীকে চিকিৎসা করে সুস্থ করতে পেরেছে ও, ওর বর, ওর ছেলে, ওর গোষ্ঠী, হুম, আগে তার তালিকাটা জমা দিক। এমপি হয়ে মানুষের জন্য কি কি করেছে? হুম, চাল পাবা না, ডাল পাবা না, সে ভিডিও সবার মনে আছে। হুম, নিজের মাকে নিয়ে যে রাজনীতি করে, হুম, শিক্ষা যে সব সময় মানুষকে শিক্ষিত করে না, হুম, এটা তৃণমূলের
প্রতিটি লোকের ক্ষেত্রে বিদ্যমান। ওই অজিত পাজা আর পঙ্কজ বন্দ্যোপাধ্যায় হুম, এটা হওয়া যায় না, সবাই হতে পারে না। বিক্রম সরকার সবাই হতে পারে না, কৃষ্ণা বসু সবাই হতে পারে না। হুম, কাকলি ঘোষ দস্তিদার ওই লুম্পেন তৃণমূলই হয়ে গেছে, ভদ্রলোক হতে পারেননি। থাকেন দক্ষিণ কলকাতায়, হুম, ডাক্তারের প্রিফিক্সটা লাগান নামের আগে, হুম, কিন্তু আসলে ভদ্রলোক নন। দেখুন, চ্যালেঞ্জ অনেক কিছু আছে। রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, হুম, সিস্টেমের মধ্যে কিন্তু ঘুণ অনেক আছে। হুম, ৩৪ বছর প্লাস ১৫ বছর যে রাজনৈতিক দল ক্ষমতায় থেকেছে, শাসনে থেকেছে, হুম, তার পরিচালিত সিস্টেম, হুম, সেটাকে ঠিক করা, হুম, সেটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ। এবং তার সাথে সাথে এত বছরের যে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন হুম, এবং মানুষের শিরদাঁড়াটাকে বার করে দেওয়া হুম, এবং বেআইনি বাড়ি ভাঙার বিরোধিতা করে হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে আসা, হুম, অর্থাৎ বেআইনি জিনিসকে আইনি বৈধতা দিতে হবে, এই দাবি, হুম, এই যে রাজনৈতিক সামাজিক যে দাবিটা, হুম, এটা সব থেকে বড় চ্যালেঞ্জিং। আইনকে বাস্তবায়ন করতে না যাতে দেওয়া যায়, হুম, কারণ এই বেআইনি বাড়িগুলো কখন হয়েছে? তৃণমূলের আমলে তো সব হয়নি। হুম, যে শতরূপ ঘোষ আজকে গিয়ে কসবাতে বড় বড় হুম, লেকচার মারছে, ওরই মুখ্যমন্ত্রীর আমলে, ওদের সরকার যখন ছিল, হুম, 50% বেআইনি বাড়ি তখনই তৈরি হয়েছে। সেটা ঢাকতে শতরূপ ঘোষেরা গিয়েছে। কারণ আজকে যদি বাড়ি খুব ভালো কাজ করেছে, হুম, আমি শুভেন্দুদাকে অনুরোধ জানাবো, আমি শ্রমিকদার কাছে গিয়েও অনুরোধ জানাবো, হুম, যে কটা বেআইনি বাড়ি হুম, যেগুলো ভাঙার, এগুলো বেআইনি বাড়িগুলো কোন সালে তৈরি হয়েছে, হুম, 11-র আগে কটা তৈরি হয়েছে, 11-র পরে কটা তৈরি হয়েছে, হুম। তার তালিকা বার করে মানুষের সামনে যাতে তুলে ধরা হয়।